আপনার মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকবে মাইক্রোচিপ, আর সেই চিপের মাধ্যমে স্পর্শ ছাড়াই দূর থেকে শুধুমাত্র আপনার ভাবনায় নিয়ন্ত্রিত হবে কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে স্মার্টফোনের মতো সমস্ত স্মার্ট ডিভাইস। যে কোনো ক্ষেত্রে আপনার মস্তিষ্ক চলবে কম্পিউটার গতিতে। কোনো বিষয় একবার দেখলে বা পড়লে ভুলবেন না কোনো দিনও। ইচ্ছা মতো নিখুঁতভাবে মনে করতে পারবেন সেই সব কিছুই। এমন ইচ্ছা কি আপনার কখনো হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আপনার সেই ইচ্ছা এবার পূরণ হতে চলেছে। এতদিন এই দৃশ্য শুধুমাত্র সায়েন্স ফিকশন মুভিতেই দেখা যেত, কিন্তু প্রযুক্তির উন্নতিতে এই সব বিষয়গুলোই বাস্তব হতে চলেছে। বিশেষ করে ব্রেন ডিসঅর্ডার এবং প্যারালাইসিসের রোগীদের জন্য খুবই কার্যকারী হবে এই প্রযুক্তি। এখন প্রশ্ন হলো, কিভাবে কাজ করবে এই প্রযুক্তি? ব্রেনের মতো সেন্সিটিভ অংশে চিপ বসানো ঝুঁকিপূর্ণ হবে না তো? দূর থেকে স্মার্ট গ্যাজেটগুলি নিয়ন্ত্রণ করবেন, ভালো কথা, কিন্তু আপনাকে কেউ নিয়ন্ত্রণ করবে না তো? কিংবা অসৎ উদ্দেশ্যে এই প্রযুক্তি যদি ব্যবহৃত হয় তখন কি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক সবসময় নতুন কিছু করার কথা ভাবেন। প্রযুক্তির উন্নতি ঘটিয়ে কল্পবিজ্ঞানের অনেক অবাস্তব বিষয়কে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। এবার তার লক্ষ্য শুধুমাত্র মনের ইচ্ছায় স্পর্শবিহীনভাবে স্মার্ট গ্যাজেটগুলি নিয়ন্ত্রণ করা, এবং এই কাজে তার সংস্থা অনেকাংশে সফলতা পেয়েছে। এখন শুধু অনুমোদন পাওয়ার অপেক্ষায়। সব কিছু ঠিক থাকলে 2022 সালের শেষের দিকে প্রয়োগ শুরু হবে এই প্রযুক্তির। এই প্রযুক্তি ব্যবহারের জন্য মস্তিষ্ক বা ব্রেনে ইমপ্লান্ট করা হবে একটি ছোট্ট চিপ, যা অনেকটা মোবাইলে ব্যবহৃত চিপের মতোই। আমাদের সমস্ত ফাইল যেমন মোবাইলের চিপে স্টোর করে রাখি, তেমনি এই নিউরোলিঙ্ক ব্রেন চিপ মানুষের মস্তিষ্কে লাগানো থাকবে, এবং এর ফলে আমাদের স্মৃতিশক্তি স্টোর থাকবে সেই চিপে। ফলে মানুষ কখনোই তার স্মৃতি ভুলে যাবে না। এই চিপটি ইমপ্লান্ট করার জন্যে তার সংস্থা নিউরোলিঙ্কে তৈরি হয়েছে বিশেষ ধরনের রোবট। এই রোবটের সাহায্যেই মাত্র কয়েক মিনিটেই মস্তিষ্কে নিখুঁতভাবে ইমপ্লান্ট করা যাবে এই চিপ। কিন্তু কিভাবে কাজ করবে এই নিউরোলিঙ্ক? নিউরোলিঙ্ক কিভাবে কাজ করবে তা বোঝার জন্য আগে জেনে নেওয়া যাক আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে। দাঁড়ানো, খাওয়া, হাসি, কান্না, দর্শন, শ্রবণ প্রভৃতি আমাদের সমস্ত কাজ নিয়ন্ত্রিত হয় মস্তিষ্ক দ্বারা। আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয় মস্তিষ্ক বা ব্রেনের সাথে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত থাকে। স্নায়ুতন্ত্রে থাকে অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন। আপনি আপনার ইন্দ্রিয়ের দ্বারা কিছুই অনুভব করেন না। ইন্দ্রিয়গুলি শুধুমাত্র স্নায়ুর মাধ্যমে তরঙ্গাকারে ব্রেনে তথ্য প্রেরণ করে। ব্রেন এই তথ্যের প্রকৃতি নিরূপণ করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। যেমন আপনার হাতে ছ্যাঁকা লাগলে বা চিমটি লাগলে ত্বকের ওই অংশে বৈদ্যুতিক তরঙ্গের সৃষ্টি হয়। সেই তরঙ্গ মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় কী করা প্রয়োজন। সেই অনুযায়ী হাতের পেশিতে তথ্য প্রেরণ করে এবং হাতটি সরে যায়। কিন্তু বিভিন্ন ইন্দ্রিয় থেকে তথ্য কিভাবে মস্তিষ্কে পৌঁছায়? প্রতিটি নিউরন ডেনড্রাইট, সোমা এবং অ্যাক্সন নামে 3টি অংশ নিয়ে গঠিত। ডেনড্রাইট সংকেত গ্রহণ করে, সোমা বা নিউরনের মূল কোষদেহ এই সংকেতগুলিকে প্রক্রিয়া করে, তারপর অ্যাক্সন অন্যান্য নিউরনে সেই সংকেত প্রেরণ করে। কিন্তু দুটি নিউরনের মধ্যে অতি সূক্ষ্ম ফাঁক থাকে। এই ফাঁককে বলা হয় সিন্যাপস। ইন্দ্রিয় যখন কোনো উদ্দীপনা পায় তখন স্নায়ুতে বৈদ্যুতিক চার্জ গঠিত হয়। এই বৈদ্যুতিক স্নায়ু সংকেত নিউরনের অ্যাকশন দিয়ে যাত্রা শুরু করে যখন সিন্যাপসে বা দুটি স্নায়ুর সংযোগের ফাঁকা স্থানে এসে পৌঁছায়, তখন সেখান থেকে নিউরোট্রান্সমিটার নামে রাসায়নিক অণু ছুটে যায় এবং পরবর্তী নিউরনের ডেনড্রাইটে তথ্য প্রদান অব্যাহত রাখে। এভাবেই তথ্য মস্তিষ্কে পৌঁছায়। স্নায়ুতন্তু দিয়ে প্রতি ঘন্টায় 225 মাইল গতিতে তথ্য সঞ্চারিত হয়। তথ্য ইন্দ্রিয় থেকে ব্রেনে যাক বা ব্রেন থেকে ইন্দ্রিয়ে, তথ্য প্রেরণ ও গ্রহণের প্রক্রিয়া একই রকম। নিউরোলিঙ্ক সিন্যাপস থেকে এই তথ্যগুলো গ্রহণ করে কম্পিউটার, স্মার্টফোন বা ল্যাপটপে প্রেরণ করবে এবং এই তথ্যের দ্বারাই স্মার্ট গ্যাজেটগুলি নিয়ন্ত্রিত হবে। নিউরোলিঙ্ক চিপটি হবে কমপ্লিটলি ওয়্যারলেস। এই চিপ লাগানোর জন্য আপনাকে কোনো হাসপাতালে যেতে হবে না। এই চিপের ইন্টারফেস ব্যবহার করার জন্য কোনো ইউএসবি পোর্টও থাকবে না, কারণ এর পিছনে লাগানো ছোট্ট কম্পিউটারের সাহায্যে চিপ থেকে আপনি আপনার ফোন, ল্যাপটপ, কম্পিউটার বা স্মার্ট গ্যাজেটগুলির সঙ্গে কানেক্ট করতে পারবেন। অর্থাৎ এই স্মার্ট গ্যাজেটগুলি আপনার শরীরের অঙ্গে পরিণত হবে।
অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ছাড়াই দূর থেকে আপনি গ্যাজেটগুলি নিয়ন্ত্রণ করতে পারবেন। কোম্পানির ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী ডিভাইসটিকে সরাসরি মস্তিষ্কে বসানো হয়েছে, কারণ এটিকে মাথার বাইরে রাখলে মস্তিষ্কের দ্বারা উৎপন্ন সংকেত সঠিকভাবে শনাক্ত করা যাবে না। সফল হলে এটি অ্যালঝাইমার এবং পার্কিনসনের মতো মস্তিষ্কের কঠিন রোগ নিরাময়ে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ব্রেন ডেথ ও মেরুদণ্ডের সমস্যা থাকলেও মানুষ চলাফেরা করতে পারবেন। ডিভাইস চালানো ছাড়াও অবসাদ ও মানসিক রোগের সঙ্গে লড়াই করতে সক্ষম হবে মস্তিষ্ক। ইতিমধ্যেই নিউরোলিঙ্ক ইমপ্লান্টেড শুকরের মস্তিষ্ক থেকে তথ্য গ্রহণে সফলতা পেয়েছেন বিজ্ঞানীরা। তাছাড়া বানরের উপরেও এই প্রযুক্তির পরীক্ষা সফলতা পেয়েছে। কম্পিউটারে পিং পং গেম খেলা হয় জয়স্টিক দ্বারা। জয়স্টিকের সংযোগ বিচ্ছিন্ন করে নিউরোলিঙ্ক ইমপ্লান্টেড বাঁদরকে কম্পিউটার সামনে বসিয়ে দেওয়া হয়। বাঁদরটি ব্রেন সিগন্যাল দিয়েই পিং পং গেম খেলতে সমর্থ হয়। এবার মানুষের ওপর নিউরোলিঙ্কের পরীক্ষা শুধু অনুমোদনের অপেক্ষা মাত্র। কিন্তু বিশেষজ্ঞদের মতে নিউরোলিঙ্ক নিয়ে আরও পরীক্ষা প্রয়োজন, কারণ 2016 সাল থেকে শুরু হওয়া পরীক্ষায় ব্যবহৃত 23টি বাঁদরের মধ্যে 15টি বাঁদর বাঁচেনি। তারপরেও এই প্রযুক্তি সফল হলে চিপটি সুলভ হতে হবে, যাতে সারা বিশ্বের কোটি কোটি রোগীর কাছে তা পৌঁছায়। আবার এটা যদি খোলা বাজারে মোবাইল বা কম্পিউটারের মতো দামে বিক্রি হতে থাকে, তখন মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে এই চিপ কেনার জন্যে চাহিদা তৈরি হবে। কিন্তু যারা কিনতে পারবেন না তাদের কি হবে? শিক্ষাক্ষেত্রে, চাকরিতে, ক্রীড়াক্ষেত্রে তখন কি ব্যক্তির মেধা বা প্রতিভা বিচার্য হবে, নাকি তাদের মস্তিষ্কে বসানো চিপের ক্ষমতা বিচার্য হবে? এর উত্তর এখনও অজানা। এখন প্রশ্ন হলো, নিউরোলিঙ্ক কি শুধুমাত্র চিকিৎসায় সীমাবদ্ধ থাকবে, নাকি বিনিয়োগকারীরা মোটা অঙ্কের অর্থ উপার্জনের জন্য মোটেই এখানে থামতে চাইবেন না, বরং মানবিক বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা একসঙ্গে জুড়ে তৈরি করবেন এক নতুন ধরনের বুদ্ধিমত্তা, এবং সেই বুদ্ধিমত্তা কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হবে না? আপনার কি মনে হয়?